নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। বন্য হাতির দল আক্রমণ চালায় তেলিয়ামুড়া মহকুমা চাম্পলায় কৃষ্ণপুর এলাকায়। ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারে। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে খোঁজ খবর নিতে ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন জনবসতি এলাকাগুলিতে প্রতিনিয়তই বন্য দাঁতাল হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘ কয়েক দশক ধরে বন দপ্তর বন্য হাতির তাণ্ডব থেকে এলাকাবাসীদের নিস্তার দিতে প্রতিবারই ব্যর্থতার শিকার। প্রতিনিয়তই মহকুমার কোথাও না কোথাও বন্য দাঁতাল হাতির দলগুলি উন্মুক্ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে, আর তার ফলে বাড়িঘর সহ জমির ফসল নষ্ট করে দিচ্ছে এলাকাবাসীদের। বৃহস্পতিবার রাতে বন্য হাতির দল আক্রমণ চালায় চাম্পলায়, কৃষ্ণপুর সহ বেশ কয়েকটি এলাকায়। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় গৃহস্থরা। শুক্রবার হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শনে আসেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের বেলা তেলিয়ামুড়া মহকুমা চাম্পলায় কৃষ্ণপুর এলাকার তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। এতে কৃষ্ণপুর এলাকার ৫ পরিবারের ক্ষতি হয়েছে। অপরদিকে চাম্পলাইয়ের ৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমানে আশ্রয় নিয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারে। ঘটনার খবর পেয়ে তাদের বাড়িঘর পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে তাদের সাথে খোঁজ খবর নেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলা হয়েছে। আপাতত তাদের কিছুটা আর্থিক সহযোগিতা করা হয়েছে। সরকারিভাবে বাকি সমস্ত ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। কাল রাত্রে ৫ পরিবারের লোকসান হয়েছে। কৃষ্ণপুরের মধ্যে লোকসান করেছে। এখানে আমি নেক্সট যাব কৃষ্ণপুরের মধ্যে। আমরা দেখছি এই জঙ্গলে হাতিকে কিভাবে আমরা এটাকে আমরা পাবলিকের যে ক্ষতি করেছে এটাকে কিভাবে আমরা রোখা যায়, তার জন্য আমরা মানে ১ মাস আগে আমি মিটিং করেছি। আমি অনিমেষ বাবুর সঙ্গে আমি আলোচনা করেছি। পিসি সাহেব এবং ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, ডিএম সাহেব, এসডিএম সাহেব সব লাইন ডিপার্টমেন্ট মিলে এই এসডিও অফিসে, এসডিএম অফিসে মিটিং হয়েছে। জলদি আমরা রিমুভ করবো এটাকে। অবুঝ প্রেমের হাবুডুবু খাওয়া যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে আত্মহত্যা করতে বাধ্য করালো প্রেমিকার পরিবার। সভ্য শিক্ষিত সমাজে এই ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা শহরের বুকে। রাজধানী ইন্দ্রনগর কলোনিতে ভাড়া থাকতেন তুষার দেব। সে প্রাচ্য ভারতী স্কুলে নবম শ্রেণীর ছাত্র ছিল। বয়স মাত্র ১৫ বছর। মৃত তুষারের পিতা বলেন, তুষার গত ৬ থেকে ৭ মাস আগে পার্শ্ববর্তী বাড়িতে দিদার কাছে বেড়াতে আসা ১৫ বছর বয়সী এক মেয়ের প্রেমে পড়ে যায় তুষার। মেয়েটির বাড়ি কর্নেল চৌমোহনী বাটকারা অফিসের পাশে। গত ২৫ জুলাই নাবালিকা মেয়েটি তুষারকে ফোন করে কর্নেল চৌমোহনী এলাকায় নিয়ে যায়। তারপর তাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে নাবালিকা মেয়ের পরিবার থেকে দিয়ে মারধর করায়। বাড়িতে ফিরে তুষার তার বাবাকে জানায় তাকে তার প্রেমিকার পরিবার মারধর করেছে। এই অপমান সহ্য করতে পারছে না, তার বুকে লাথি মেরে আঘাত করেছে নাবালিকার পরিবারের লোকজন। তার বুকেও প্রচন্ড ব্যথা হচ্ছে, কিন্তু কিছুক্ষণ কাটতে না কাটতেই ইঁদুরের ওষুধ খেয়ে ফেলে তুষার। তারপর সে তার বাবাকে জানায়। তার বাবার সাথে সাথে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে, কিন্তু চিকিৎসা চলাকালীন শুক্রবার দুপুরে 12:30 নাগাদ মৃত্যুর কাছে হার মানে তুষার। চিকিৎসক জানিয়ে দেয় তাদের ছেলের মৃত্যু হয়েছে। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তুষারের মা বাবা সহ পরিবারের লোকজন। তার বাবা জানায়, তুষারের প্রেমিকার জেঠু সহ আরও এক ব্যক্তি বিরুদ্ধে থানায় জিডি এন্ট্রি করা হয়েছিল। অভিযুক্তদের কঠোর শাস্তি চায় ছেলে হারা পিতা। এত চালাকি লিখা কোকো বাবা আমার যে বুক পর্যন্ত লাগতেছে, আমি সহ্য করতে পারছি না। আমাকে তুই গেছিস আমার নেওয়া হয়েছে না। কেডে কেন ছিল ওই যে মেয়েটা যে মেয়েটার লগে সম্পর্ক আছে আর মারছে যে এর যেহেতু আরেকজন জানলো একটা জানি কতজনে মিললে মাছ ২ জন। কিভাবে মারধর করছে আপনারা কইছে কিছু? আমার কইছে লাঠি কেটে দিয়েছে বুকে টুকে। এটা কি মেয়ের বাড়িতেই? বাড়িতে। মেয়ের বাড়িটা কোন জায়গা? বাড়িতে কর্নেল চৌমুহনী দিয়ে পাটকারা বেশি ঢুকুন লাগে। সুপার বাগান ধরে জায়গাটা নাকি। এই মেয়েটার সঙ্গে মানে কতদিন যাবত সম্পর্ক? ৬ মাস ৭ মাস হয়ে যাবো। কিভাবে পরিচয়? পাশাপাশি এক দিদার বাড়িতে সে ভাড়া থাকতো, দিদা ভাড়া থাকতো, সে যাইতো ওই জায়গা। আমরা পাশাপাশি বাড়ি। আপনারা কোন জায়গাতে ভাড়া থাকেন? ইন্দ্রনগর কলোনি। আচ্ছা, এই যে ওষুধ জাতীয় খাইছে যে আপনারা কিভাবে বুঝছেন? আমরা যখন আমরা শুইতে যাবো, ভাত খাওয়া শেষ, তখন হ্যাঁ সুপার ম্যানে বসে তারপরে দেখছি। আমি বলেছি গেছি বাবা ঘুমাস থেকে লিখা ঘুমাম। তা আমরা সবাই 2 জন শুয়ে দিছি। এবার হয়ে গেছে গেছিরা এই মানে মনে ওষুধ বাইরে গিয়া খাইছে আর কি। খাই দেয়া আমি কি থেকে মনে লাগতেছে কবা বসতে জানি কিতা করে। আমি কিতা করছি তুই সত্যি করে মাথা দিয়ে রাখো। ও অপমান সহ্য হয়েছে না দেখে আমি বাবা ইন্দুর তেলি। এটা কি ঘটনার দিনে? ঘটনা দিন।
বিলাসবহুল গাড়ি থেকে আটক 14 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। ঘটনা আমবাসা জেলা পুলিশের সরকারি বাসভবনের সামনে জাতীয় সড়কে পুলিশ আটক করেছে সাদ্দাম হোসেন নামে গাড়ি চালককে। গন্ডাছড়া গঙ্গানগর দুটি থানার পুলিশের চোখে ধুলো দিয়ে বহিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে আমবাসা পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণে শুকনো গাঁজা। এদিকে আমবাসা থানার পুলিশের কাছে গোপন খবর আসে একটি কমলা রঙের বিলাসবহুল গাড়ি যার নম্বর TR01BS0411। এই গাড়িতে শুকনো গাঁজা রয়েছে। সেই মোতাবেক আমবাসা থানার পুলিশ জেলা পুলিশের সরকারি বাসভবনের সামনে জাতীয় সড়কে ওঁত পেতে বসে। যথারীতি বিকেল 5টা নাগাদ গাড়িটি আসতেই দাঁড় করিয়ে তাতে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় DCM কে। গাড়ির ভেতরে এবং দরজা থেকে 14 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। খবর পেয়ে ছুটে আসেন ওসি গুরুপদ দেবনাথ এবং মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত মহোদয়। জানা যায় 14টি প্যাকেটে মোট 140 কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য 14 লক্ষাধিক টাকা। আপনারা জানেন গত 26 তারিখ 26/7/2024 আমরা একটা অপারেশন করেছি কোনো নাগাদে, এবং আজকে হলো 2/8/2024, মানে এক সপ্তাহ ব্যবধানে আমাদের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে একটা ছোট গাড়ি, 4 চাকার গাড়ি, গাড়ির নাম্বার ছিল নাম্বার TR01BS0411। এই গাড়ির করে প্রচুর পরিমাণে গাঁজা আগরতলা থেকে চুরাইবার উদ্দেশ্যে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের সোর এবং আমাদের স্টাফ আমরা এঙ্গেজ করে রাখি। যথারীতি আমরা গাড়িটাকে আমাদের এই প্রচুর সমিতিতে সিঙ্গেলটা পাইলট করে ওরা আমাদের যে আমবাসা রেস্টুরেন্ট থেকে যাচ্ছে, আমরা এই গাড়িটাকে ডিটেন করি এবং গাড়ির যে চালক ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িটাকে সার্চ করে আমরা টোটাল 14টা প্যাকেটে 140 কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এগুলি আমরা সিজ করি, এবং তার বিরুদ্ধে এখন আমাদের থানাতে একটা এনডিপিএস কেস। কালোবাজারি মূল্য কত? দেখুন, এগুলি তো আর আপনার খোলাবাজারে বিক্রি হয় না, কালোবাজারে এগুলা আপনার প্রায় 14 লক্ষ টাকার মতো হবে। এদিকে গাড়ির চালক সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ তার বাড়ি সোনামুড়া থানাধীন ময়নামা এলাকায়। আগামীকাল ধৃত চালককে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে খবর। শান্তন। ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির তরফে শুক্রবার বিকেলে পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট 6 দফা গুরুত্বপূর্ণ দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ডেপুটেশনের মাধ্যমে জেলা শিক্ষা আধিকারিকের কাছে ছাত্র নেতৃত্ব দাবি জানিয়েছে, ছাত্র কম অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা যাবে না, শিক্ষক সংকট দূর করতে হবে, বিদ্যাজ্যোতি স্কুলে ফি মুকুব করতে হবে, প্রত্যেকটি স্কুলে মাদক বিরোধী প্রচার ও এইডস নিয়ে সচেতনতামূলক শিবির করতে হবে, সরকারি স্কুলে ধর্মীয় উপাসনার আয়োজন বন্ধ করতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে জেলা শিক্ষা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করার পর তিনি আশ্বস্ত করেছেন বিষয়গুলি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে নেবেন। এদিন ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন SFI সদর বিভাগীয় কমিটি সম্পাদক সৃজন দেব, সভাপতি সারং আচার্য, রাজ্য কমিটির সদস্য সোমরাজ ব্যানার্জি, রামু সরকার। আমরা মূলত 6 দফা দাবিতে ওনার সাথে আমরা কথা বলি। সেই 6 দফা দাবির মধ্যে অন্যতম যে দাবিগুলো, তার মধ্যে হচ্ছে যে আমরা বরাবরই প্রথম থেকে বলে আসছি যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রদের ফি মুকুব করতে হবে, বা বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রদের থেকে কোনো রকম পয়সা আদায় করা চলবে না। এই একটা দাবি। আরও যে দাবিগুলো হচ্ছে তার মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে স্কুলের যে মাদক বা এইডস সংক্রান্ত যে রোগ, সেই রোগের প্রতিরোধ বা সেই রোগের বিরুদ্ধে স্কুলে সচেতনমূলক বিজ্ঞান মনস্ক প্রচার আরও বাড়াতে হবে এবং প্রত্যেক সপ্তাহে এরকম প্রচার স্কুলে করতে হবে। উনি আমাদের সাথে একমত হয়েছেন যে উনি বলেছেন যে স্কুলের সম্ভবত মঙ্গলবার বা বুধবার কোনো একটা দিনে এরকম প্রচার ওনারা করছেন পশ্চিম জেলার স্কুলগুলোতে। তারপর আমাদের আরও একটা দাবি হচ্ছে যে ছাত্র কম এই অজুহাতে পশ্চিম জেলার কোনো স্কুলকে বন্ধ করা যাবে না, বা কোনো স্কুল ছাত্র কম সেই স্কুলকে বন্ধ করে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে উনি বলেছেন যে পশ্চিম জেলার বিভিন্ন স্কুলে সমস্যা আছে, বিশেষ করে বিভিন্ন সাবজেক্ট উনি বললেন, সোশিওলজি, তারপর সাইকোলজি, ফিলোসফি, ফিজিক্স, এই বিষয়গুলোতে শিক্ষকের অভাব, এবং ওনারা চেষ্টা করছেন কিভাবে দ্রুত এই শিক্ষক অভাবের যে চলছে সেটা দূর করা। তারপর আমাদের আরও কিছু দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রামনগর 7 নম্বর এলাকায় মারুতি গাড়ি এবং টমটমের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তী সময় মারুতি গাড়ি থেকে দুইজন নেমে টমটম চালক রঞ্জিত দাসকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলে। তারপর বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে অন্যান্য টমটম চালকরা হতে পারে এবং তাদের সংগঠনের নেতারা। তারা ঘটনাস্থলে এসে ভুবন বনের বাসিন্দা তথা টমটম চালককে নিয়ে আসে রামনগর পুলিশ ফাঁড়িতে। সেখানে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে টমটম চালকরা দাবি জানায় মারুতি গাড়ির চালক এবং সহ চালককে পুলিশে গ্রেপ্তার করার জন্য পুলিশের কাছে তুলে দেওয়া হয় সেই মারুতি গাড়ির নম্বর TR01BT0408। আক্রান্ত রঞ্জিত দাস জানান সেই দুই যুবক তাকে মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং তার মোবাইল ফোনটিও ভেঙে ফেলেছে। পুলিশ গাড়িটি শনাক্ত করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানান ফাঁড়ির ওসি। প্যাসেঞ্জার নামাইছি, নামানোর পরে গাড়ি আমার সাইড করে রাখছি। কোন গাড়ির লোক কোন গাড়ি বাড়ি গেছে কইতারতাম না। আমার আয় আসিরা কোনো কথা নাই পারতি না, ঘরের মেয়েদের হাত দিছে, বুয়ের মেয়েদের হাত দিছে পরে মোবাইলটা ফিরে আসে ডিসপ্লেটা ভাঙি আসে। আর কোনো কথা নাই পারতি না, আমার 2-3 ঘুষি মেরে পেয়েছে, চাওয়া ভাতারে মারে পেয়েছে। একটা ঘুষি মেরে পেয়েছে কেন, আরেকটা কেন দিলে বসে, আরেকটা ঘুষি মারছে। কে মারছে? কে মারছে? ওই তো আইটেন গাড়ি লেমা আসিরা দুজন লোকায় মায়েরা দুপুর দাপ্পার মায়েরা পেয়েছে। মায়েরা কয়ে কতটা খাইছি আমি। এরপরে দেখি দেব ওই আমার লগের এক ভাই আসিল, এ ভাই আইসে পরে দেখো তুইও কেমন আইসস সর্দারি করতে জানো। জানাইলো যে তাদের গাড়ির সাথে একটা গাড়ি আছে, তাদের সমস্যা আছে, এটা আমরা তদন্ত করে দেখতেছি। বাকিটা তদন্ত করে জানা কোন জায়গায় হয়েছে ঘটনা? রামনগর 7 মাথাতে। গাড়িটা কি আইডেন্টিফাই করা গেছে বা নাম্বার তো পাইছি, এখন বাকিটা আমরা তদন্ত করার পরে জানা যাবো অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে। গাড়ির নাম্বারটা একটু তারা তো যতটুকু লেখছে তো TR01BT0408। আধুনিকতার দারুণ ছোঁয়া লাগলো মেলাঘর বাজারের মোটর বাইক বাজাজ কোম্পানির ব্যবসায়ী চন্দন দেবরায় মোটরসের শোরুমে এতদিন সার্ভিসিং সেন্টার ছিল, সময় প্রায় 38 বছর হবে। ক্রমাগত ভিড় বৃদ্ধি পাওয়ার কারণে সার্ভিসিং সেন্টারটিকে আলাদা করতে বাধ্য হয়েছেন। মেলাঘর বাজার অর্থাৎ দেবরায় মোটরসের শোরুম থেকে প্রায় 5-6 মিটার দূরে ঠাকুরপাড়ায় স্থাপন করা হয়েছে। একেবারে আধুনিকভাবে কোম্পানির পক্ষ থেকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে সার্ভিসিং সেন্টারটিকে। একেবারে টিপটপ সুন্দরভাবে সাজানো গোছানো সার্ভিস সেন্টারটির দ্বারোদ্ঘাটন করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলাস্থিত দক্ষিণাংশের রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস। সাথে ছিলেন মেলাঘর শাখার সঞ্চালক অর্পণা সরকার। ছিলেন 38 বছরের পুরাতন প্রতিষ্ঠানটির কর্ণধার চন্দন দেবরায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজারকে পাশে রেখে চন্দন দেবরায় বলেন, ব্যবসা পরিচালনা করার জন্য এই ব্যাংক কর্তৃপক্ষ সিসি অ্যাকাউন্টের মাধ্যমে 1 কোটি টাকা দিয়েছে, আরও টাকা দিয়ে রেখেছে ব্যবসা খাটানোর জন্য। প্রয়োজন সাপেক্ষে ব্যাংকটির কাছে চাওয়া মাত্র টাকা পেয়ে যাচ্ছে দেবরায় মোটরস, আর এটাই হলো বাজার দরে আর ধরে রাখার বিশেষ একটি সহায়ক দিক। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।